শুনলাম যেমন হচ্ছে বিরোধী দলের দিক থেকে খুব স্পেসিফিক যদি প্রস্তাবনা নিয়ে এগিয়ে আসতো সেটা হয়তো প্রফেসর আসিফ শাহান সেটার কথা হয়তো উল্লেখ করেছেন, কিন্তু আমরা তো অনেক সমালোচনা শুনছি কিন্তু বিরোধী দলের অনেক মেম্বার সদস্যের কাছ থেকে। আপনি সেটা সমালোচনা শুনছি তো আমরা, যে বাজেট নিয়ে শুনলাম, বাজেট চানাচুরের মতো বাজেট হয়েছে, সেটাও আমরা চানাচুরের পুষ্টিগুণ আরেকজন আবার ব্যাখ্যা করছে, যে একজন বলল যে চানাচুরের কোনো পুষ্টিগুণই নাই, পরে দেখা গেল না চানাচুরের কিছু পুষ্টিগুণ আছে। এই ধরনের যে একটা হলো চুটকি, ইয়ারকি, ফাইজলামি, আর হলো প্রোপাগান্ডা শুনছি। সমালোচনা তো না, সমালোচনা করা এত সহজ না। সমালোচনা করার জন্য কতগুলো মানে প্রিন্সিপাল মানতে হয়। তো দেখেন এখানে যে আলোচনাটা হলো খুব ইন্টারেস্টিং, এখান থেকে আমি আলোচনাটা ধরি। আপনার ফ্যাসিজম কিন্তু কায়েম হয় ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের ভিতরে বা ডেমোক্রেসির মধ্যে। মানে এখনকার সময়ের যে ফ্যাসিজম, সেটা ধরেন তিনটা দেশ, আমেরিকা, ইন্ডিয়া, ব্রাজিল, এই তিনটা দেশের অবস্থান যদি আপনি চিন্তা করেন, যে আপনার 21 শতকে একদম ডেমোক্রেটিক অবস্থার মধ্য দিয়ে তারা কিভাবে একটা অথরিটেরিয়ান বা ধরেন একটা ফ্যাসিস্টিক কাঠামোর সরকারে পরিণত হইল, সেটা স্টাডি যদি করেন তাহলে দেখবেন যে একটা দেশের রাজনৈতিক শক্তির মধ্যে যখন তিনটা এলিমেন্ট একসাথে ভর করে, সেটা আপনার ফেসবুকে সরকার গঠন করে ফেলে। সে তিনটা এলিমেন্ট কি? ফার রাইট এক্সট্রিমিজম, রাইট উইং পপুলিজম অ্যান্ড অথরিটেরিয়ান কনজারভেটিভিজম। এইবার আপনি দেখেন বিগত আমল যেটা আমরা পার করলাম, নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের আমলে, এই আমলটাতে এই তিনটা জিনিসের একটা অপূর্ব কম্বিনেশন আমরা দেখেছি। গভর্নমেন্ট যেটা ছিল, এই যে সংস্কার নিয়ে আজকে এত বড় বড় কথা বলা হয়, 18 মাস আপনি ছিলেন, এতগুলো অধ্যাদেশ করলেন সংস্কারের জন্য। আপনার কেন একটা অবিশ্বস্ত রাজনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি তো ভালো না, ভালো হলো এনজিও শক্তি, তাহলে এদের হাতে কেন আপনি রেখা দিয়ে গেলেন, করে ফেললেন না কেন আপনি? 18 মাস তো কম সময় না। আপনি যে অধ্যাদেশগুলো জারি করলেন 133টা, এই অধ্যাদেশগুলো জারি করার পরেও দেশের অবস্থা কাঙ্ক্ষিত পরিবর্তন কেন হইল না? ওই অধ্যাদেশগুলো তো সংস্কারের, কিন্তু আপনি যেটা বলছেন করে ফেললেন না কেন, জুলাই সনদের ক্ষেত্রে আমরা তো দেখলাম সে আলোচনা হলো, এবং কিছু জায়গাতে তো নির্বাচিত সরকার ছিল না, সেখানে তো সংসদের উপর ছেড়ে দিতেই হতো। হ্যাঁ, নির্বাচিত সরকার ছিল না, কিন্তু আপনার তো সর্বোচ্চ ম্যান্ডেট ছিল, সমস্ত দলের ম্যান্ডেট ছিল, সেটা তো যুক্তি হলো না। যুক্তি হলো কারণ আপনারা এখন কি শুনছেন, সেই সরকারের ভিতরে কতগুলো ক্যাবিনেট ছিল, কিচেন ক্যাবিনেটের কথা তো এখন ওনারাই বলছে, যারা দায়িত্বে ছিলেন তারা নিজেরাই এসে বলছে। তো এটা কেন করা যায়নি সেটা তো এখন আমরা পরিষ্কার জানি। তো তার মানে, এবং আমার পয়েন্ট সেটা না, পয়েন্ট হলো এই যে 18 মাসে আপনারা যতগুলো অধ্যাদেশ জারি করলেন সংস্কারের স্বার্থে, সবগুলো আপনারা এক্সারসাইজ করতে পারেন নাই পূর্ণাঙ্গভাবে, কিন্তু যেগুলো আপনারা এক্সারসাইজ করছেনও তার আউটকাম জনগণ পাইছে কিনা? উত্তর হলো পায়নি। কারণ কেন পায়নি? কারণ এখানে একটা রাইট উইং পপুলিজম, দিল্লি না ঢাকা বলে রাস্তা অবরোধ করে রাখা, মফ তৈরি করা, এই করা, হ্যাঁ, এবং ফার রাইট একটা উত্থানের দিকে নিয়ে যাওয়া হয়েছে, এবং একটা সেকুলার রাইট উইং অবস্থার দিকে দেশকে নিয়ে যাওয়া হয়েছে। এইবার নির্বাচনটা একটা ধরেন যেটা বলবো যে ফেসবুকে সরকার গঠন না হয়ে একটা রিয়েল সরকার যেখানে গঠন হয়েছে, সেখানে জনগণ ভোট দিয়ে একটা নির্বাচিত সরকারকে আনছে। কিন্তু সোসাইটি তো এই কাঠামো তো রয়ে গেছে, পতিত গুপ্ত মিলাইয়া, এই যে তিনটা কম্পোনেন্টের কথা বললাম, এই কাঠামোর মধ্যে একটা অসহায় নির্বাচিত সরকার, যেটা এখনো মেইন স্ট্রিম না ডেমোক্রেটিক ভ্যালুজের দিক থেকে, কারণ তার নাই কোনো বুদ্ধিজীবী, তার নাই কোনো মিডিয়া, হ্যাঁ, সে তার মধ্যে সে একটা দল পাইছে যে দলটা ডেমোক্রেটিক কোনো প্রিন্সিপাল মানে না। সে সংসদে এই যে যেখানে আলোচনা করলেন, স্যার বললেন একটা ব্যক্তিগত আপনার ভ্রূণ হত্যা এবং ধর্ষণের ঘটনা, সেটাকে বিরোধী দলের প্রধান সেই গুজব প্রচার করতেছে, একটা দলের প্রধান এই গুজব প্রচার করতেছে, বাকিগুলো তাহলে কি করবে? ফেসবুকে তারা এবং সেই গুজবটা আপনার সত্য প্রমাণের জন্য প্রথমে তারা বললো যে এটা গুমের মতো একটা ভয়াবহ অপরাধকে তারা খেলনায় পরিণত করে ফেললো। হ্যাঁ, এটা মানে যাই হোক, তারপরে যখন বললো যে না গুম না, ভিকটিমের বোন, এবং গিয়ে মামলা করলেন, এবং সেই ভিকটিমের পরিচয় সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমান শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা ফরহাদ, ভিকটিমের পরিচয় ফেসবুকে পোস্ট দিয়ে প্রকাশ করে দিচ্ছে। কত বড় মেধাবী, চিন্তা করছেন? তো তারপরে বলে যে আচ্ছা ঠিক আছে, এটা যখন বোঝা গেল যে এটা একটা অপরাধ হয়েছে, ভ্রূণ হত্যা এবং ধর্ষণ মামলা হয়েছে, তখন বললো এটা প্রেম, শুধু প্রেম, এটুক বললো, তাতে কোনো সমস্যা ছিল না। আরেকজন বুদ্ধিজীবী এসে বললো নবী রাসূল এবং সাহাবারা কিভাবে এটা এদের সাথে মিলে এটা ব্যাখ্যা দেওয়া শুরু করলো, ইসলাম দিয়ে এটা জাস্টিফাই করা শুরু করলো। এত বড় ধর্মদ্রোহী, এই যে তারা শরিয়ার কথা বলে, শরিয়া আইন যদি বাস্তবায়ন হইতো 80% লোক যাবজ্জীবন মৃত্যুদণ্ড এগুলি হয়ে যেত, তাদের লোক ফাঁকা হয়ে যেত, রাজনীতি করার লোকই পাওয়া যেত না তাদের।
যদি শরিয়া থাকতো, এই যে বিবাহিত নারীর সাথে সম্পর্কের কারণে সর্বোচ্চ শাস্তি কি শরিয়াতে? মৃত্যুদণ্ড। এই ন্যারেটিভের সুযোগই তো থাকতো না। এই যে এতগুলো জায়গায় যে ঘুরাইলো ন্যারেটিভটা, সে সুযোগের আগেই তো কতল হয়ে যেত। ফলে শরিয়া আইন তারা যে চায় না, এটা তারা আসলে বুদ্ধিমান, এই জন্য এখন আর চায় না। আচ্ছা, আপনি বললেন যে বিরোধী জোটের কথা বললেন, যে ডেমোক্রেটিক প্রিন্সিপাল মানে না। এবার সরকারের কথা আপনি তো এটা একটু আমি শেষ করে নিই প্রশ্নটা। আপনি বললেন যে বিরোধী দলের কথা বলছেন, বিরোধী জোটের কথা আপনি বলছেন, ডেমোক্রেটিক প্রিন্সিপাল মানে না, কিন্তু জোটে তো শুধু জামাত না, এনসিপিও আছে। এনসিপি থাকলে তো এটা হলো শেরের উপর সোয়াশের। আমাদের বিপ্লব, আমরা সবসময় জানি যে বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেললে, আর আমাদের এমন এক বিপ্লব সন্তানরাই সেটা খেয়ে ফেলতেছে। তারা এই যে ধরেন গাড়ি নিব না বললো, সেই প্রস্তাবটা বিপ্লবী একটা চরিত্রের মুখ দিয়ে তো আবার সংসদে হাজির করতে হইল, গাড়ি দেন। এবং তাদের যে অ্যাক্টিভিটি, এখানে জামাত এনসিপি আজকে একাকার, এখানে আপনি তো আলাদা করতে পারবেন না। আজকে দেখেন সংসদের উপনেতা 300 বিধিতে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিলেন, সেখানে 300 বিধিতে বিরোধী দলের বক্তব্য, মানে সরকারি দল যখন বক্তব্য উপস্থাপন করে, বিরোধী দলের সেখানে বক্তব্য দেওয়ার কোনো বিধান নাই। কিসের সংসদীয় বিধান? তো আক্কা না করে হুট করে উঠা দাঁড়ায় যাচ্ছে। টিএসসির প্রাঙ্গনে রাজতে আয় বলে যে সমস্ত আচরণ তারা করে, সংসদে তারা সেগুলি করতেছে। কোনো ডেমোক্রেটিক আচরণ তো নেই। এখন ডেমোক্রেসি তার হুইলের মতো, চাকা, দুইটা চাকা একসাথে ফাংশন করতে হয়। এখানে যদি সরকারি দল বিরোধী দল সার্থক না হয়, সরকারি দল সার্থক হবে না। সরকারি দল সার্থক না হলে বিরোধী দল সার্থক হবে না। এখন আপনার রাজনৈতিক এজেন্ডায় যদি থাকে যে অন্যকে ডিফেম করা, ন্যারেটিভ তৈরি করা, পারসেপশন তৈরি করা, তখন তো আপনি নিজের রাজনীতিও করবেন না, অন্য কেউ করতে দিবেন না, যেটা এতদিন বাংলাদেশে হয়ে আসছে। আওয়ামী লীগ কি করছে? এখানে পারসেপশন তৈরি করছে, তারা ভুয়া পারসেপশন তৈরি করছে, মুক্তিযুদ্ধের চেতনা, প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা এগুলির নামে পারসেপশন তৈরি করে ফ্যাসিজম কায়েম করছে। একই জিনিস আপনি ক্ষমতায় না গিয়ে করার চেষ্টা করছেন। ক্ষমতায় গিয়ে করলে কি করতেন আপনি? 18 মাসে তার ট্রেইলার আমরা দেখছি। ভাগ্য ভালো বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে 12 তারিখে। এবার সরকারি দলের জন্য প্রথম কাজ হইল, দেখেন সরকারি দলের যে এজেন্ডায় যে আপনার বাজেট দিচ্ছে, সেটা আমি বলতেছিলাম যে বাজেটে অনেক, বাজেট তো ধরে ভালো হইতো, আরো ভালো হলে গেলে বলা যায় অনেক কথা, কিন্তু এই বাজেটের একটা যে গুরুত্বপূর্ণ দিক হইলো, এখানে 3টা দিক থেকে বাজেটটাকে সরকার দেখছে আমার ধারণা। একটা হলো পুনরুদ্ধার, 18 বছর এবং 18 মাসের এই যে ক্যাওয়াটিক অবস্থা, সেখান থেকে পুনরুদ্ধার করা, আগে স্ট্যাবিলিটির দিকে যাওয়া, তারপরে হলো পুনর্গঠন, তারপরে হলো প্রবৃদ্ধি। এই এবং এটা আমি বলতেছিলাম অনেক আগের থেকে যে এই 3টা স্ট্র্যাটেজিতে সরকারকে আগাইতে হবে, এবং মূল কাজটা হলো দেশ পুনর্গঠন করা। এবং স্যার এটা সুন্দরভাবে বলছেন যে প্রাতিষ্ঠানিক জায়গায় যেতে, শুধু ভোটাভুটি হলেই হবে না, ডেফিনেটলি এখন প্রাতিষ্ঠানিকরণ করার কথা। এবং সরকার যে বাজেট দিছে সেখানেও দেখলাম যে আমি যেভাবে বলতেছিলাম প্রায় কাছাকাছি, কিন্তু বিকল্প শব্দ ব্যবহার করছে। তারা বলতেছে রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন। আমি এটা বলছি অন্যভাবে, কিন্তু একই জিনিস প্রায়। এই 3টা কাঠামো, তাদেরও প্রায়োরিটি এই 3টা। আমি যেভাবে বলতেছিলাম কাছাকাছি, শুধু শব্দগুলো আলাদা ব্যবহার করছে, মানে ফিলোসফিক্যালি একটা মিল আছে। তার মানে আমি বাইরের থেকে মোটামুটি বুঝতে পারলাম যে তাহলে এখন এটা করার জন্য, স্ট্যাবিলিটির জন্য প্রথম দরকার কি? আইনের শাসন। এখন আইনের শাসনের ক্ষেত্রে আপনার বিরোধী পক্ষ যদি এমন হয় যে আমার দলের লোক যদি অন্যায় করে সে পবিত্র, তাকে ন্যারেটিভ করে ব্যাখ্যা করতে হবে। আর যদি বোরঙ্গামারির কোনো এক কালের বিএনপির কোনো কমিটির, ছাত্র দলের কমিটিতে ছিল 2005-এ 4-এ দাদার আমলে, সেও যদি কোনো একটা অন্যায় জড়িত হয়, তারেক রহমান জবাব দেয় বলে ফেলবো। এই কাঠামোর মধ্যে যদি আপনি আটকায় রাখেন দেশ ও জনগণকে, এবং সোশ্যাল মিডিয়াতে এই ধরেন আজকে জিসানের ঘটনা, যদি একটা ছাত্র দল নেতা থাকতো জিসানের জায়গায়, 1 ঘন্টায় 1 লাখ করে ফটো কাট আপনি সোশ্যাল মিডিয়াতে দেখ, কিয়ামত বানাই ফেলতো আজকে দুনিয়াটাকে। কিন্তু নিজেদের ক্ষেত্রে হয়েছে দেখে। এবং এর ঘটনা সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলার পরে বিরোধী দলের এক নেতা কি বলছে যে একটা সামান্য ঘটনা, জাফর ইকবালও কিন্তু এরকম বলছিল, ছাত্রলীগের সোনার ছেলেরা, অবুধ ছেলেরা করছে, যখন মারামারি করতো, হেলমেট বাহিনী হাতুড়িতে যখন পিটাইতো, জাফর ইকবাল এরকম দরদ নিয়ে বলতো যে বুঝে না। একইভাবে বিরোধী দলের সংসদ সদস্য দেখলাম যে বলতেছে একটা সামান্য ঘটনা, একটা ধর্ষণই না হয় করছে, না হয় একটা ভ্রূণী হত্যা করছে। এইবার তার অ্যাটিটিউডটা এরকম যে সামান্য ঘটনাকে এতটুকু বাড়াই ফেলছে। রামিসার ধর্ষণটা যদি ধর্ষণ হয়, সেটা যদি আমাদের টাচ করে, একটা বিধবা নারী ধর্ষণকে টাচ করবে না কেন? এই যে সিলেক্টিভ হিউম্যানিজম, এটা ফ্যাসিবাদ রেখে আনে। আপনিও কি, আমি আসবো আপনার কাছে, ছাত্র দলের কেউ যদি হয় আমরা একইভাবে প্রতিবাদ করবো। এক্ষেত্রে যদি, কিন্তু জামাতের ক্ষেত্রে এই যে মতাদর্শপন্থী রাইট উইং ফ্যাসিজম, হ্যাঁ,
এইটার খপ্পর থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং এইটা ফাংশন করে Okay. একটা ডেমোক্রেটিক স্ট্রাকচারের মধ্যে। এটা কিন্তু ঘোষণা দিয়ে ফ্যাসিজমের মধ্যে আসে না। ইন্ডিয়া, ব্রাজিল, আমেরিকার উদাহরণ আমি দিলাম। ফলে এই জন্য এখন এগুলো করার জন্য তারা যে জিনিসটা, এটা বলে এই পয়েন্ট শেষ করব, তারা যে জিনিসটা দিয়ে এই কাঠামোর দিকে দেশকে নিয়ে যেতে চাচ্ছে ক্ষমতায় না গিয়েই, সেটা হলো ভায়োলেন্ট রেটরিক। তারা যে মিথ্যা ব্যবহার করে, এই মিথ্যা শুধু তারা বলে এটা কোনো সমস্যা না, তারা মিথ্যা বলে, ওকে এটা তারা ইবাদত মনে করে করুক, সেটা তাদের সমস্যা। কিন্তু তারা মনে করে মিথ্যা বলার মধ্য দিয়ে তাদের পপুলারিটি বাড়তেছে। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ফেনোমেনা।